সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এবং মাঝে যে কয়েকটা দিন গ্যাপ ছিল তার মধ্যে তোমরা নিশ্চয়ই তোমাদের পড়াশোনাটাকে খুব ভালোভাবে তৈরি করেছো এই আশাই আমি রেখেছি। এবং তার জন্য আমি তোমাদেরকে বিগত কয়েকদিন আমরা যা ক্লাস করেছি তার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছিলাম বা দিই প্রত্যেকটা ক্লাসের শেষে। দেওয়া হয় তো? আচ্ছা, তো তার থেকে আমি কিছু প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব এবং তার থেকে তোমরা কে কতটা কিভাবে তৈরি হতে পেরেছো আমি সেটা দেখব। ঠিক আছে, সবাই পড়ে এসছো তো আশা করি। আচ্ছা, আগে একটু আমাকে বলো, আমরা লাস্ট ক্লাসে কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? এইটা আগে সবাই জানে কিনা দেখি। হ্যাঁ বলো তাহলে, আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করেছিলাম? হ্যাঁ, আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করছিলাম বিগত কয়েকটা ক্লাস ধরে। আজকেও আলোচনা করব, কিন্তু তার আগে আমি তোমাদের থেকে একটু জেনে নিতে চাইছি কারা কারা পূর্বের ক্লাসে ছিলে এবং সেগুলো খুব ভালোভাবে তৈরি করে এসেছো। হ্যাঁ, আমরা প্রথমে পড়েছিলাম পূর্বের ক্লাসে সমষ্ণ রেখা পড়েছিলাম, আইসোথার্ম লাইন যেটা বলা হয়, এবং পৃথিবীর যে তাপমণ্ডল, তাই তো, সেই তাপমণ্ডল সম্পর্কে আমরা জেনেছিলাম। আচ্ছা বলো তো, পৃথিবীতে কয়টি গুরুত্বপূর্ণ তাপমণ্ডল রয়েছে? পৃথিবীতে মোট 3টি গুরুত্বপূর্ণ তাপমণ্ডল রয়েছে। সেগুলো কি কি? আচ্ছা, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের উষ্ণমণ্ডল, তাই তো? আচ্ছা বসো, উষ্ণমণ্ডল, তারপর পাশে একজনকেও বলো, উষ্ণমণ্ডলের পরে যে তাপমণ্ডল দেখা যায় তার নাম কি? নাতিশীতোষ্ণ মণ্ডল। ভেরি গুড। তারপরে কি দেখা যায়? তারপরে দেখা যায় হিমমণ্ডল। এরপরে আর কি কোনো তাপমণ্ডল দেখা যায় আমাদের পৃথিবীতে? দেখা যায় না। আচ্ছা, কেউ আমাকে বলো একজন, যে এই যে উষ্ণমণ্ডল বলা হলো, এই উষ্ণমণ্ডলের এই যে উষ্ণমণ্ডল যে অংশ বা যে অঞ্চলের বিস্তৃতি কতখানি, কোথা থেকে কত পর্যন্ত লক্ষ্য করা যায়? নিরক্ষরেখার উভয় পাশে 0 ডিগ্রি থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা, ভেরি গুড, এবং দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে এই উষ্ণমণ্ডল লক্ষ্য করা যায়। খুব ভালো হয়েছে। তাহলে তোমরা তাপমণ্ডল সম্পর্কে এবং সমষ্ণরেখা, যেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, সেই সম্পর্কে তোমরা মোটামুটি সবাই ভালোভাবে জেনে এসেছো। ঠিক আছে, আমি এবার আজকে আমাদের এবং লাস্ট ক্লাসে আমরা গ্রিন হাউস সম্পর্কে একটু হলেও আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো গ্রিন হাউস গ্যাসের জন্য, এবং আমরা লাস্ট ক্লাসে জেনেছিলাম গ্রিন হাউস যেমন বিভিন্ন রকম গ্যাস রয়েছে, এবং আমাদের পৃথিবীও ধীরে ধীরে একটা গ্রিন হাউসের দিকে এগিয়ে চলেছে, তাই না? ব্যাপক পরিমাণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে চলেছে। কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ যে পরিমাণ তাপ পৃথিবীতে আসার পরে আবার দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যাওয়ার কথা, কিন্তু সবটুকু তাপ আমাদের বিভিন্ন রকম যে গ্যাস রয়েছে সেই গ্যাস দ্বারা যখন আবদ্ধ করে নিচ্ছে, তখন আমরা তখন এই সমগ্র উষ্ণতাটা পৃথিবী থেকে মহাশূন্যে ফেরত যেতে পারছে না। না যাওয়ার জন্য কি হচ্ছে? আবার বিকিরিত হয়ে আবার আমাদের ভূপৃষ্ঠে ফেরত আসছে। তাহলে এরকম ভাবে দিনের পর দিন তাপমাত্রা সঞ্চিত হতে হতে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য পৃথিবীকেও একটা গ্রিন হাউসের সঙ্গে তুলনা করা হয়েছে। আজকে এই গ্রিন হাউসের জন্য পরবর্তী কি কি পদক্ষেপ বা আরো কি কি হয় সেগুলো আজকে আমরা আলোচনা করব। এবং কারো যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই বলবে, আমরা সেটাকে সমস্যা সমাধান করার চেষ্টা করব, তাই তো? আচ্ছা,
প্রথমেই এই গ্রিন হাউস গ্যাসের জন্য কি হচ্ছে? বিশ্ব উষ্ণায়ন। এর ইংলিশ কথা কি বলতো? গ্লোবাল ওয়ার্মিং, তার মানে বিশ্ব উষ্ণায়ন। তো দেখা যাচ্ছে বিভিন্ন কারণের জন্য মূলত এই গ্রিন হাউস গ্যাসগুলো ক্রমাগত বেড়ে যাওয়ার জন্যই সারা বিশ্ব জুড়ে কি হচ্ছে? উষ্ণতার ক্রমবর্ধমান লক্ষ্য করা যাচ্ছে। মানে আজ থেকে 50 বছর বা 100 বছর আগে যে পরিমাণ তাপমাত্রা ছিল, আজকে দেখা গেল 0.5, 0.7, আবার স্থানভেদে বিভিন্ন জায়গায় 1 ডিগ্রি সেন্টিগ্রেডও তাপমাত্রা বেড়ে গেছে। তোমাদের মনে হতে পারে যে শুধুমাত্র 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য কি সমস্যা হতে পারে, কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম নয়। এই 1 ডিগ্রি তাপমাত্রাতেই কিন্তু অনেক রকম ব্যাপক রকম পরিবর্তন হতে পারে। ঠিক আছে? আমরা যেমন বলি, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসলে কি হয়? জল বরফ হয়ে যায়, তাই না? আবার 0 ডিগ্রি থেকে যত তাপমাত্রা বাড়তে থাকবে তত কি হবে? বরফের গলন বৃদ্ধি পাবে, তাই না? তো যদি এই 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়, আমাদের বিশ্ব জুড়ে যে পরিমাণ আইসবার্গ যেগুলো রয়েছে, হিমবাহ যেগুলো রয়েছে, তাহলে কি হবে? তাদের গলনের মাত্রা বৃদ্ধি পাবে। তাহলে যত পরিমাণ বরফ বৃদ্ধি পাবে, তাহলে সেটা আমাদের পৃথিবীর পক্ষে কিন্তু কখনোই ভালো উদাহরণ হতে পারে না। ঠিক আছে? তো এই যে বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে গ্রিন হাউসের কারণের জন্য এবং এই গ্যাসগুলোর জন্য যে উষ্ণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থাটাকে, পুরো পরিস্থিতিটাকে আমরা বলবো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে? তো এইখানটাতে এই গ্রিন হাউস গ্যাসের ভূমিকা কি কি রয়েছে? তো এখানে আমরা বেশ কয়েকটি, আগের দিনই আমরা জেনেছি, আজকেও আমরা আলোচনা করছি, বেশ কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম। কি কি তোমরা একটু বলো তো আমাকে। কার্বন ডাই অক্সাইড আর সিএফসি, ক্লোরোফ্লুরো কার্বন, ভেরি গুড। তারপরে রয়েছে মিথেন, CH4, মিথেন রয়েছে। ওজোন গ্যাস রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, নাইট্রাস অক্সাইড রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান দায়ী এরা, এবং এগুলোকেই প্রধান প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়। আমরা শুরুতে আলোচনা করব কার্বন ডাই অক্সাইড সম্পর্কে। ঠিক আছে? তো এই গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে এই কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এবং সব থেকে ভারী গ্যাস হওয়ার জন্য এটা সব থেকে নিম্ন স্তরে অবস্থান করে, এবং নিম্ন স্তরে অবস্থান করার দরুন যেমন বায়ুমণ্ডল উষ্ণ হয়, তার সাথে সাথে ভূপৃষ্ঠ উষ্ণ হয়। মানে আগে ভূপৃষ্ঠ উষ্ণ হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উষ্ণ হয়। তো তার জন্য কি হয়? কার্বন ডাই অক্সাইড এই ভূ উষ্ণায়নে, অর্থাৎ ভূপৃষ্ঠ উষ্ণতে সব থেকে বেশি বা বড় ভূমিকা পালন করে, যার পরিমাণ হচ্ছে 49%। ঠিক আছে? সব থেকে বড় ভূমিকা এই কার্বন ডাই অক্সাইডের। উৎস কোথা থেকে এই কার্বন ডাই অক্সাইড গুলো উৎস হয়? কোন কোন জায়গা ক্ষেত্রগুলো থেকে? 1 নম্বর হচ্ছে তাপবিদ্যুৎ। ঠিক আছে? তাপবিদ্যুৎ মানে যে পাওয়ার প্লান্ট গুলো রয়েছে, অর্থাৎ যেখানে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেখানেই সব থেকে বেশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বিভিন্ন ধরনের কলকারখানা, পরিবহন, জ্বালানি, গৃহস্থালির কাজে জীবাশ্ম জ্বালানির দহন, এইগুলো থেকেও কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এছাড়া তো আমরা যারা মানুষ, প্রাণী, তারা অক্সিজেন গ্রহণ করে কি ত্যাগ করে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। বনভূমি ধ্বংস এবং দাবানল, এক্ষেত্রেও প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এবং অগ্নুৎপাত, তাহলে যেখানেই এই মূল কারণগুলো রয়েছে, সেইখানটায় কার্বন ডাই অক্সাইডের উৎপন্ন হওয়ার পরিমাণ সর্বাধিক। তাহলে এটা গেল আমাদের কার্বন ডাই অক্সাইড সম্পর্কে ধারণা এবং তার উৎস কোথা থেকে হচ্ছে। ক্লোরোফ্লুরোকার্বন, যার সংক্ষেপে নাম হচ্ছে CFC। ঠিক আছে? CFC কি করে? বায়ুর উষ্ণকরণ ক্ষমতা
মানে বায়ুকে যে উষ্ণ করবে কার্বন ডাই অক্সাইডের থেকে 10,000 গুণ বেশি এই সিএফসির, যেখানে সিএফসি এই ভূ উষ্ণায়নের ভূমিকা হচ্ছে দ্বিতীয় এবং তার পরিমাণ হচ্ছে 14%। এবং এই পার্সেন্টেজগুলো তোমাদের মনে রাখতে হবে, কোন গ্যাস সব থেকে বেশি ভূ উষ্ণায়নে অধিক ভূমিকা পালন করে, তারপর দ্বিতীয় কে আছে, তৃতীয় কে আছে, ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, কোথা থেকে এর উৎপত্তি হয়, উৎস হয়? রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার, রং, বার্নিশ, প্লাস্টিক, ইলেকট্রনিক্স, কম্পিউটার, বিমান শিল্প, এইগুলোতে এই ক্লোরোফ্লুরোকার্বন এই জায়গাগুলো থেকে উৎপত্তি হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে 3 নম্বর যে গ্যাসটি রয়েছে সেটা হচ্ছে জলীয় বাষ্প। গ্যাস না, জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প কিন্তু গ্রিন হাউস গ্যাসের একটা অন্যতম প্রধান ভূমিকা পালন করে। এটাও ভূ উষ্ণায়নের ক্ষেত্রে প্রায় 13% ভূমিকা পালন করে এবং কার্বন ডাই অক্সাইডের থেকে 5 গুণ বেশি। ঠিক আছে, কোথা থেকে উৎপন্ন হয়? অগ্নুৎপাত, কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, উদ্ভিদের প্রস্বেদন যেটা বাষ্পমোচন করে, সমুদ্র এবং স্থলভাগ থেকে বাষ্পীভবন। তাহলে এই জায়গাগুলো থেকে জলীয় বাষ্পের উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে যে 3টি গ্যাস সম্পর্কে আলোচনা করা হলো, কি কি গ্যাস আলোচনা করলাম বলো? কার্বন ডাই অক্সাইড, সিএফসি, পুরো কথা কি? ক্লোরোফ্লুরোকার্বন আর জলীয় বাষ্প, এই 3টি গ্যাস এবং এদের উৎস আলোচনা করা হলো। আচ্ছা, এখানে একটা আমরা শর্ট প্রশ্ন হিসাবে দেখতে পারি যে গ্রিন হাউস গ্যাস উৎপাদনে প্রথম দেশ কোনটি? গ্রিন হাউস গ্যাস উৎপাদনে প্রথম দেশ হচ্ছে চীন। আচ্ছা, এখানে যে ছবিটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে খেয়াল করেছো। দেখো ছবিটাতে কি বোঝানো হচ্ছে? সূর্য থেকে যে তাপ, আমাদের সকল শক্তির মূল উৎস কি? সূর্য। তাহলে সূর্য থেকে আগত সৌর বিকিরণ, সৌর কিরণ আমাদের ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে। দেখো ভূপৃষ্ঠে এসে পৌঁছানোর পরে কি হচ্ছে, এটা যখন আবার দীর্ঘ তরঙ্গ রূপে ফিরে যাচ্ছে, মহাশূন্যে ফিরে গেলে চলে যেত, কিন্তু ফেরত যেতে পারছে না। কি করছে তারা? এই যে গ্যাসগুলো রয়েছে তারা এই তাপটাকে শোষণ করে নিচ্ছে। শোষণ করার ফলে এটা আবার প্রতিফলিত হয়ে কিন্তু আমাদের এই পৃথিবীতে ফিরে আসছে, সেই জন্য এরকম ভাবে দেখানো হয়েছে। তাহলে এটুকু সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। এরপরে যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব, আর যে 3টি গ্যাস ছিল সেটা হচ্ছে মিথেন। মিথেনের সংকেত কি? CH4। মিথেন কি করে? বায়ুর উষ্ণকরণে CO2 চেয়ে মানে কার্বন ডাই অক্সাইডের থেকেও 25 গুণ বেশি কার্যকরী ভূমিকা পালন করে। কিন্তু বায়ু মানে ভূ উষ্ণ পৃথিবী যে উষ্ণকরণে এর ভূমিকা কতটা? 12%। ঠিক আছে, কোথা থেকে উৎপন্ন হয়? ধান ক্ষেত, জলাভূমিতে উদ্ভিদের দেহাংশ। দেখো যা কিছু উৎপন্ন হচ্ছে সব কিন্তু মানুষের বিভিন্ন কার্যাবলীর থেকেই কিন্তু এর উৎপত্তি হচ্ছে, তাই না? ধান ক্ষেত, জলাভূমিতে উদ্ভিদের দেহাংশ, পশুশালায় পশুর মল, কৃষিজ বর্জ্য পদার্থ, আবর্জনার স্তূপ, ব্যাকটেরিয়া দ্বারা অবাধ শ্বসন ও পচন, এখান থেকে উৎপন্ন হচ্ছে। কয়লা, খনিজ তেল খনি থেকে উৎপন্ন হচ্ছে। জীবাশ্ম জ্বালানি দহন, সেখান থেকে উৎপন্ন হচ্ছে। উইপোকার ক্রিয়াকলাপ, সেখান থেকেও কিন্তু উৎপন্ন হচ্ছে। এই হচ্ছে দেখো গ্রিনহাউস গ্যাস কোথা থেকে কিভাবে উৎপন্ন হচ্ছে, এখানেও ছবি দিয়ে বলে দেওয়া হয়েছে। বিভিন্ন কলকারখানা, বাড়ি, ক্ষেত এবং বড় বড় যে চিমনি রয়েছে সেখান থেকে উৎপন্ন হচ্ছে। নাইট্রাস অক্সাইড, তাহলে এই নাইট্রাস অক্সাইড এমন একটি গ্যাস যেটা বায়ুর উষ্ণকরণ, অর্থাৎ বায়ু যে গরম হতে
কার্বন ডাই অক্সাইডের থেকে 270 গুণ বেশি কার্যকরী ভূমিকা পালন করে। ঠিক আছে, এবং ভূ উষ্ণায়নের ভূমিকা কত? 6%, বেশ খানিকটা কম, সেজন্য 5 নম্বরে রয়েছে। কোথা থেকে এর উৎপত্তি হয়? মাটিতে অ্যামোনিয়া, নাইট্রোজেন সার প্রয়োগ, জীবাশ্ম জ্বালানির দহন, কলকারখানার ধোঁয়া এবং মাটিতে জীবাণুর বিক্রিয়া, এই জায়গাগুলো থেকে এই নাইট্রাস অক্সাইডের উৎপত্তি হয়। ঠিক আছে, ওজোন গ্যাস, যার সংকেত O3, 3টি অক্সিজেন পরমাণু মিলে গঠিত হয়েছে ওজোন গ্যাস। এই ওজোন গ্যাস এটাও কি করছে? এই ওজোন গ্যাস বায়ুর উষ্ণ হওয়াতে কার্বন ডাই অক্সাইডের থেকেও 10 গুণ বেশি কার্যকরী ভূমিকা পালন করে এবং ভূ উষ্ণায়নের জন্য 6% দায়ী। নাইট্রাস অক্সাইডও 6% দায়ী, ওজোন গ্যাসও 6% দায়ী। কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? মধ্য স্ট্র্যাটোস্ফিয়ারে 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায় ওজোন স্তর এবং বিভিন্ন গবেষণাগার ও রাসায়নিক শিল্পে এই ওজোন গ্যাসের উৎপত্তি লক্ষ্য করা যায়। তোমাদের হয়তো মনে আছে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে এই ওজোন গ্যাসের একটা স্তর লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, আমরা এতক্ষণে জেনেছি যে এই বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস সম্পর্কে জেনেছি, কিন্তু এই যে গ্রিনহাউস গ্যাস, এই গ্রিনহাউস গ্যাস আমাদের পৃথিবী বা আমাদের এই বসবাসের পৃথিবী, এটাকে কিভাবে প্রতিনিয়ত ক্ষতি করে চলেছে এবং তার জন্য মানুষই মূলত দায়ী বিভিন্ন কারণের জন্য, এবং তার ফলে কি কি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, প্রকৃতিকে যেমন সম্মুখীন হতে হচ্ছে এবং প্রকৃতি, মানুষও কিন্তু এই প্রকৃতিরই একটা অংশ, এবং প্রকৃতি যদি তার যদি প্রাকৃতিক বৈশিষ্ট্য, তার যদি চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন হয় বা নষ্ট হয়ে যায়, মানুষও কিন্তু এর বাইরে যেতে পারবে না। ঠিক আছে, তো বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলো কি আছে সেগুলো আমরা এবার আলোচনা করব। বিশ্ব উষ্ণায়নের ফলাফলকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক ফল আর একটা সুদূর প্রসারী ফল। প্রাথমিক ফল বলতে তাহলে বিশ্ব উষ্ণায়ন, তাহলে কথাটা কেন এসছে? এই কথাটা তো আজ থেকে 100 থেকে 150 বছর আগে কথার কোনো সেরকম ভাবে উচ্চবাচ্য হয়নি। কেন? কারণ তখন বোঝা যায়নি যে পৃথিবীর উষ্ণতা এরকম ভাবে বাড়তে পারে বা বেড়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো বিশ্ব উষ্ণায়ন, এখান থেকে আমরা বুঝতে পারছি যে পৃথিবীর মানে ধীরে ধীরে উষ্ণতার দিকে আরো এগিয়ে চলেছে। তো ভূ উষ্ণায়নে অর্থাৎ পৃথিবীর সর্বপ্রধান ও উত্তাপের সমতা নষ্ট হয়ে বৃদ্ধি হয় গড় বার্ষিক উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, শিল্প বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত প্রায় আমাদের এই পৃথিবীর 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা বেড়ে চলেছে। ঠিক আছে, এবং 1970 দশকের পর থেকে এই উষ্ণতা আরো বৃদ্ধি পেয়ে চলেছে অত্যাধিক হারে। আগামী 2040 সাল নাগাদ কি হয়েছে? উষ্ণতা ক্রান্তীয় অঞ্চলে 0.25 থেকে 0.75 ডিগ্রি, এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে, আর মধ্য অক্ষাংশ উচ্চ অক্ষাংশে 5 ডিগ্রি থেকে 9 ডিগ্রি, এবং সারা পৃথিবীতে 1.3 থেকে 4.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। এটা বলা হচ্ছে 2040 সাল, তার মানে আমরা কিন্তু খুব একটা দূরে নেই। আমরা এখন বসবাস করছি 2024 সালে, তাকে আজ থেকে 16 বছর পরে এরকম একটা সম্ভাবনাময়ের কথা বলা হয়েছে। তো যে হারে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে, এইরকম ভাবে তাপমাত্রা বৃদ্ধি পায়, সেটা কিন্তু খুব একটা অবাক হওয়ার মতন নয়। ঠিক আছে, এটা গেল প্রাথমিক ফল, অর্থাৎ প্রথমে গড় উষ্ণতা বৃদ্ধি, এটা আমরা বিশ্ব উষ্ণায়ন থেকে জানতে পারছি। এরপরে রয়েছে সুদূর প্রসারী ফলাফল। তার মানে এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে,
শুধু যে আজকে এই পরিবর্তন, প্রকৃতিগত পরিবর্তন হচ্ছে তা নয়, সুদূর প্রসারী অর্থাৎ ব্যাপক পরিবর্তন আগামী 100 বছর 150 বছরেও এই পরিবর্তন হওয়ার ফলে প্রকৃতির ভারসাম্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। সেই সুদূর প্রসারী কারণগুলো কি কি, সেগুলো আমরা পরপর আলোচনা করব। শুরুতে একটু বলে দিই, এই সুদূর প্রসারী কারণে মোট 7টি ফলাফল লক্ষ্য করা যায়, যার জন্য বিশ্ব উষ্ণায়নের এই কারণগুলো আমরা আলোচনা করব। শুরুতেই যে কারণ আছে সেটা হচ্ছে পার্বত্য ও মেরু হিমবাহের গলন। ছবিটা তোমরা একটা দেখো, ছবিটা দেখলেই বুঝতে পারবে। এই যে পৃথিবীর যেখানে উচ্চ অক্ষাংশ, যেখানে ঠান্ডার পরিমাণ বেশি, বরফ জমে, সেখানে বরফের চাদর লক্ষ্য করা যায়, তাই তো? এগুলোকে কি বলা হয়? এগুলোকে আমরা বলি হিমবাহ। তো হিমবাহ কি হচ্ছে, যত উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এই হিমবাহের গলে যাওয়ার পরিমাণ কিন্তু তত দ্রুত হারে বেড়ে চলেছে। ঠিক আছে? গত 20 বছরে সুমেরু মহাসাগরে 6% এলাকা বরফ মুক্ত হয়েছে। অর্থাৎ যা বরফ ছিল তার থেকে 6% বরফ কিন্তু পুরো গলে গেছে এবং সেই অঞ্চলটা উন্মুক্ত হয়ে গেছে। আগে বরফ দিয়ে ঢাকা ছিল, সেটা উন্মুক্ত হয়ে গেছে। 2002 সালে আন্টার্কটিকায় লার্সেন আইস শেলফ যে একটা অংশ ছিল, সে অংশ গলে গেছে। আরো উদাহরণস্বরূপ কি বলা হচ্ছে, 1993 থেকে 2003 সাল, অর্থাৎ এই যে 10 বছর, 93 সাল থেকে 2003, এই 10 বছরের মধ্যে গ্রিনল্যান্ডে প্রায় 100 বিলিয়ন টন বরফ গলে গেছে। ঠিক আছে? এছাড়াও যুক্তরাষ্ট্রের মন্টানা গ্লেসিয়াল পার্ক 1910 সালে এই মন্টানা গ্লেসিয়াল পার্কে প্রায় 150টি হিমবাহ ছিল এবং 2010 সালে মাত্র 30টি হিমবাহ আর লক্ষ্য করা যায়। এবং আজকে 2024 সাল, জানি না, আমি সঠিক তথ্য আমার কাছে নেই কটি হিমবাহ আর অস্তিত্ব রয়েছে। এছাড়াও 1912 থেকে আজ পর্যন্ত তানজানিয়া যে কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গ রয়েছে, সেখানকাও কিন্তু 80% বরফ গলছে। এবং আমাদের এই যে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এটাও কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রেহাই পায়নি। এখানেও 13% বরফ গলে যাচ্ছে। এবং গঙ্গোত্রী হিমবাহ যেটা রয়েছে, এই গঙ্গোত্রী হিমবাহে প্রতি বছর 23 সেন্টিমিটার করে হ্রাস পাচ্ছে। অর্থাৎ যে গঙ্গোত্রী হিমবাহ, যেখান থেকে আমাদের গঙ্গা নদীর উৎপত্তি বলে মনে করা হয়, সেখানেও কিন্তু তার যে হিমবাহের যে পুরু চাদরের স্তর ছিল, সেটাও কিন্তু প্রতি বছর 0.23 সেন্টিমিটার, মানে 23 সেন্টিমিটার করেই কিন্তু হ্রাস পাচ্ছে। এবং টিয়েন শান পর্বতের হিমবাহ গত 40 বছরে 25% নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে দেখো, এই যে বরফ সারা পৃথিবীব্যাপী গলে যাচ্ছে, তোমাদের কি কারো এরকম মনে হচ্ছে যে বরফ তো গলছে সেই হিমালয় পর্বতে, কোথায় কিলিমাঞ্জারো, কোথায় আমেরিকা, কোথায় তানজানিয়া, এই সব জায়গাতে, সুমেরু সাগরে, তাতে এগুলো আমার কি হচ্ছে? তোমার কি মনে হয়, তোমাদের কি ধারণা? বরফ যদি গলে যায়, আমাদের কি তার কোনো প্রভাব পড়বে বলে তোমাদের মনে হয়? পড়বে? কেউ বলছে পড়বে, কেউ বলছে পড়বে না। কেন, কি প্রভাব পড়বে বলে মনে হয় বলো তো? আচ্ছা, এই যে বরফ গলে যাচ্ছে, ঠিকই বলেছো, বরফ গলে গেলে কি হয়, জলের মাত্রা, মানে জলের যে স্তর বৃদ্ধি পায়। জলস্তর বৃদ্ধি পেলে কি হবে বলো? আচ্ছা, তুমি ধরো তুমি একটা বাটি নিয়েছো, সেখানেও যথেষ্ট পরিমাণ জল তুমি রেখেছো, বাটি যতটা জল ধারণ করতে পারে। তারপরে তুমি তোমার ফ্রিজের আইস ট্রেতে কতগুলো বরফ জমিয়েছিলে, সেগুলো খেলার ছলে ওই বাটিটাতে, পাত্রটাতে রেখে দিলে, 8-10টা টুকরো আইস টুকরো রেখে দিলে।
কিছুক্ষণ পর কি দেখবে বলো? কিছুক্ষণ পরে ওই বাটির জলটা ওভারফ্লো হয়ে গিয়ে পড়ে যাচ্ছে। কেন? কারণ যেটুকু জল ধারণ করার ক্ষমতা ছিল তারপরও বরফের গলে যাওয়ার জন্য সেই জলটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে কি হচ্ছে, যে জায়গাটা বাটি রাখা ছিল চারিদিকে জলে ভর্তি হয়ে যাচ্ছে, এবং যদি কোনো দরকারি কাগজ থাকে, ধরো আছে, সেটা ভিজে নষ্ট হয়ে যেতে পারে। মা বকাবকি করছে। ধরো এইটাই আমি প্রকৃতিতে নদীর সঙ্গে তুলনা করলাম। জল বেড়ে গেল, নদীর দুকুল ছাপিয়ে কি হবে? বন্যা হবে। বন্যা হলে কি হবে? সর্বোপরি প্রাকৃতিক যে সম্পদ ধ্বংস হবে, মানুষের কার্যাবলী নষ্ট হবে, গবাদি পশু তারা তাদের বাসস্থান হারাবে, মানুষের বাসস্থান হারাবে, শস্যের পরিবর্তন শস্য নষ্ট হয়ে যাবে, দাম বৃদ্ধি পাবে। তাহলে দেখো, শুধুমাত্র একটু বরফ গলে যাওয়ার জন্য কত রকম পরিবর্তন লক্ষ্য করা যায়, তাই না? তাহলে এইটাই হচ্ছে কারণ, যে যদি সুদূর আন্টার্কটিকায় বা আমাদের এই মাউন্ট এভারেস্টে যদি বরফ হিমবাহ গলে যায়, আমরাও কিন্তু এই অসুবিধার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো না, আমাদেরও এর সম্মুখীন হতেই হবে। ঠিক আছে? পরবর্তী কারণগুলো কি কি আছে সেগুলো আমরা একটু আলোচনা করি। এরপরে যে প্রথম যে কারণ, দেখো হিমবাহ গলে গেল, তার মানে কি হলো? সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পেল। তাহলে সমুদ্র উপকূল যে অংশগুলো রয়েছে, সমুদ্র উপকূলের কিন্তু তার আগে যতদূর সমুদ্রের জলটা আসতো, এখন আরো তাদের কাছাকাছি এসে পৌঁছাচ্ছে। এবং দেখবে খুব অল্প পরিমাণে যদি বৃষ্টিপাত হয় এবং যদি বলা হয় যে ভরা জোয়ার আসবে, তাহলে উপকূল অঞ্চলের মানুষরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, আতঙ্কিত হয়ে পড়ে। কেন? কারণ জলের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, যদি একটু বেশি বড় ঢেউ আসে তাহলে কিন্তু তাদের এই উপকূল অঞ্চলের বা যে বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা তথ্য দিচ্ছে, দেখো শেয়ার করা হচ্ছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে, মানে উষ্ণতা বৃদ্ধিতে বরফ যদি গলে যায় এবং সমুদ্রে যুক্ত হয়, মানে বরফ গলে সমুদ্রে যুক্ত হয়, তাহলেই বলেছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 10 থেকে 12 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তার মানে বুঝতে পারছো 10 থেকে 12 সেন্টিমিটার মানে কতটা? তোমাদের কাছে ছোট্ট যে স্কেলটি রয়েছে, জ্যামিতি বক্সের যে স্কেলটি, ওটা কিন্তু এটা 12 সেন্টিমিটারের স্কেল। ঠিক আছে? তাহলে ভাবো ওই পরিমাণ জল উচ্চ মানে স্তরটা কিন্তু বেড়ে যেতে পারে বা বেড়ে যায়। এছাড়াও শিল্প বিপ্লবের পরও এর সেই সমুদ্র তল থেকে এত সেন্টিমিটার, মানে 10 থেকে 12 সেন্টিমিটার জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। এই 21 শতকে, মানে 2000 সালের এই অংশে 33% বরফ গলে গেছে সারা বিশ্বের। গলে যাওয়ার জন্য কি হচ্ছে, সমুদ্রপৃষ্ঠে 15 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত এই জলের মাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার জন্য কি কি কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে? সমগ্র মালদ্বীপ যেমন একটা খুব মানে আতঙ্ক অবস্থা রয়েছে, মার্শাল দ্বীপের 80%, বাংলাদেশে 17%, শ্রীলঙ্কা ভারতের উপকূলীয় যে অংশ রয়েছে 8%, এগুলো কিন্তু সমুদ্রে ডুবে যাবে। এবং যে জলাভূমি বা নিম্নভূমি লক্ষ্য করা যায়, সে জলাভূমি বা নিম্নভূমি সেগুলো কিন্তু আর থাকবে না, সেগুলো অবলুপ্ত হয়ে যাবে এই বরফ গলে যাওয়ার জন্য, সমুদ্র জলতলের বৃদ্ধি পাওয়ার জন্য। ঠিক আছে, এটা একটা গেল। পরবর্তী অংশ রয়েছে অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন। অর্থাৎ এই উষ্ণতা যদি বৃদ্ধি পায়, তার ফলে কি হয়? উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে উত্তর গোলার্ধের উত্তর দিকের দেশে অনেক সময় অতিবৃষ্টি হয়, আবার দক্ষিণ গোলার্ধের দেশে কি হয়? অনাবৃষ্টি হয়। অনাবৃষ্টি হলে কি হয়? খরা হবে। অতিবৃষ্টি হলে কি হবে? বন্যা হবে। তাহলে এই যে, এবং নিম্নচাপজনিত কারণে কি হবে? আফ্রিকা উপমহাদেশে জেট বায়ু প্রবাহ, অর্থাৎ জেট বায়ু প্রবাহ মানে আমাদের এখানে যেমন মৌসুমী বায়ু একটা অন্যতম, এর প্রভাবে মৌসুমী বায়ু আসতে
সুবিধা হয়। এবং এই যে বিশ্ব উষ্ণায়নের জন্য মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা, অর্থাৎ কোনো বছর অতিরিক্ত বৃষ্টি, আবার কোনো বছর বৃষ্টির পরিমাণ হয়ই না, খরা হবে, এর ফলে জমির প্রকৃতি নষ্ট হবে এবং ফসল কোন সময় কি ফসল চাষ করা হবে সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর গেল। 4 হচ্ছে শস্য উৎপাদনে হ্রাস বৃদ্ধি। দেখো শস্য হয়েছে সব কিন্তু অতিরিক্ত গ্রীষ্ম জলের অভাবে নষ্ট হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, ভূ উষ্ণায়নে কি হয়, কৃষি জমির যতটুকু মানে শস্য উৎপাদন করা যেত তার পরিমাণ কিন্তু 10 থেকে 15% কমে যেতে পারে। অর্থাৎ যেখানে শুধুমাত্র জলসেচ করে চাষ করা যাবে সেই জায়গাগুলো টিকে থাকবে, না হলে যে অংশগুলো শুধুমাত্র বৃষ্টিপাতের উপর নির্ভরশীল সেই জায়গাগুলো বা সেই চাষযোগ্য জমিগুলো সম্পূর্ণভাবে নষ্ট হবে। কোন কোন ফসল নষ্ট হবে, ভুট্টা, আখ, জোয়ার, বাজরা, ধান, গম, বার্লি এদেরও ফলন কিন্তু কমতে পারে। আবার অতিরিক্ত উষ্ণতায় ফসলের উৎপাদন হ্রাস পাবে। ঠিক আছে, এবং যদি বিশ্বব্যাপী যদি ফসলের উৎপাদন হ্রাস পায় তাহলে কি হবে, বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দেবে। এই আমাদের বৃহৎ একটা জনসংখ্যার দেশ যদি ব্যাপক হারে মানে খাদ্য সংকট দেখা যায় তাহলে কি হবে, খাদ্য ফসল কমে গেলে ব্যাপক হারে খাদ্য সংকট দেখা দেবে। খাদ্য সংকট দেখা দেবে মানেই প্রত্যেকের সঙ্গে এবং প্রত্যেকের তখন মারপিট লেগে যাবে যে খাদ্যের জন্য, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, অরাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হবে। ঠিক আছে, 5 নম্বরে যে কারণ আমরা আলোচনা করব সেটা হচ্ছে কৃষি পদ্ধতির পরিবর্তন। তাই জলবায়ু পরিবর্তনের ফলে যেমন শস্যেরও পরিবর্তন হচ্ছে, তার পাশাপাশি কি হচ্ছে, বিভিন্ন জায়গায় চাষযোগ্য জমিরও কিন্তু পরিবর্তন হচ্ছে। কারণ এই চাষযোগ্য জমিতে কীটপতঙ্গ, আগাছা এবং এই রোগ প্রকার বিভিন্ন রকম পোকার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে, সেচসেবিত যে অঞ্চল রয়েছে সেখানে শুষ্ক কৃষির পরিবর্তে তৃণচাষ অর্থাৎ ছোট ছোট ঘাস, পশুপালন বৃদ্ধি পাচ্ছে। আবার ধান উৎপাদন শুধুমাত্র মধ্য অক্ষাংশ, যেটুকু জায়গায় বৃষ্টি হয় সেটুকু জায়গাতেই হবে এবং ব্যাপক কৃষির পরিবর্তে মিশ্র কৃষির দিকে ঝোঁক বেড়ে যাবে। তাহলে কৃষিরও কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে, যে কৃষি যে ব্যবস্থা সেটাও লক্ষ্য করা যাবে। ঠিক আছে, এল নিনো ও পৃথিবীব্যাপী তার প্রভাব। এল নিনো বিশ্ব উষ্ণায়নের ফলে বিগত কয়েক দশকে এই সমুদ্রের জলের উষ্ণতা বিভিন্ন কারণে বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার জন্য এই যে আমেরিকার পেরু ও চিলির উপকূলে পূর্ব প্রশান্ত মহাসাগরে একটা স্রোত, যেটার নাম উষ্ণ স্রোত, যার নাম হচ্ছে এল নিনো, এটা কিন্তু বিশ্ব জলবায়ুকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এল নিনো এবং তার সঙ্গে আরো একটা সম্পর্কিত টার্ম রয়েছে লা নিনা, সেটা আমি পরের অংশে আলোচনা করছি। 7 নম্বর কারণ কি রয়েছে বিশ্ব উষ্ণায়নের, পৃথিবীতে আগত ও বিকিরিত তাপের বৈষম্য। অর্থাৎ দেখো যে মানুষের বিভিন্ন কার্যাবলীর জন্য বায়ুর যে নিম্ন স্তরে গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ এবং ঘনত্ব দুটোই বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়ার জন্য কি হয়েছে, একটা চাঁদোয়ার মতো স্তরও তৈরি করেছে এবং সূর্যের যে রশ্মি বা তাপ যেটা ভূপৃষ্ঠে আসে এবং তার ফলে মহাশূন্যে চলে যাওয়ার জন্য কিন্তু বাধা দিচ্ছে। বাধা দেওয়ার জন্য কি হচ্ছে, নিম্ন বায়ুস্তরে আবার ওই তাপ খানিকটা ফিরে যাচ্ছে। তাহলে যে হিট বাজেট, আমরা যে প্রথম অংশে হিট বাজেট পড়েছিলাম, তাহলে তার মানে হিট বাজেটের সমতা সেটা কিন্তু আর থাকছে না। তাহলে কি হচ্ছে, ফলস্বরূপ পৃথিবীর যে তাপমাত্রা দিনের পর দিন বেড়ে চলেছে। এটাই গ্রিন হাউস গ্যাসে আরো বেশি পরিমাণে প্রভাব বিস্তার করতে পারছে। ঠিক আছে, এরপরে রয়েছে এল নিনো এবং লা নিনা। দেখো এই হচ্ছে এল নিনো। ঠিক আছে, এল নিনো একটা উষ্ণ সমুদ্র স্রোত, আচ্ছা, যার স্পেনীয় শব্দ এল নিনো এবং এর অর্থ দুরন্ত বালক বা শিশু খ্রিস্ট। কোথায় হয়,
দক্ষিণ আমেরিকার পেরু ও চিলি উপকূলের অদূরে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, এই দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর যদি এটা আমি মনে করি, এখানে কি হয় 2 থেকে 7 বছর অন্তর ডিসেম্বর মাসে শীতল উত্তরমুখী যে পেরু স্রোত, এই উত্তরমুখী পেরু স্রোতের পরিবর্তে কি করছে, দক্ষিণমুখী অস্থির উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয় এবং এটা কি করছে, বিশ্ব জলবায়ুকে ব্যাপকভাবে পরিবর্তন করছে। এটাকে বলা হচ্ছে এল নিনো। ঠিক আছে, এবং এর প্রভাবে ব্যাপক পরিমাণ যেটা ঘূর্ণবৃষ্টি ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, আবার উল্টো অংশে একই রকমভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে সেখানে খরা সৃষ্টি হয়, অতিরিক্ত গরমের সৃষ্টি হতে পারে। ঠিক আছে, লানিনা, লানিনার কথার অর্থ কি, ঠিক তার উল্টোটা, ক্ষুদ্র বালিকা। এটা কোথায় হয়, দক্ষিণ আমেরিকার পেরু এবং ইকুয়েডর উপকূলেই এটা লক্ষ্য করা যায়। আগে ছিল পেরু ও চিলি উপকূল, এটা পেরু ইকুয়েডর উপকূলে। নিরক্ষীয় পূর্ব প্রশান্ত মহাসাগরে কয়েক বছর অন্তর শীতকালে যে অতি শীতল উত্তরমুখী পেরু স্রোত থাকে, ঠিক আছে, বা হাম্বল সমুদ্র স্রোত সৃষ্টি করে এবং এই বিশ্বব্যাপী এই জলবায়ুকে একটা প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে লা নিনা। ঠিক আছে, এই হচ্ছে লা নিনা। তাহলে এল নিনোর জন্য মূলত গরমের পরিমাণটা বৃদ্ধি পায়, আর লা নিনার জন্য শীতের পরিমাণ এবং বর্ষার পরিমাণটাও বৃদ্ধি পায়, এবং প্রত্যেক বছর কিন্তু আসে না, দেখো বলেই দেওয়া হচ্ছে 2 থেকে 7 বছর অন্তর এগুলো আসে। এবং এই যে লা নিনা যাওয়ার জন্য আবার একটা অংশে অতিরিক্ত পরিমাণে শুষ্ক অবস্থায় এখানে বৃষ্টির পরিমাণ খুব কমে যায়। ঠিক আছে, এই এল নিনো এই পৃথিবীব্যাপী তার কি কি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। দেখো এল নিনো নর্মাল ইয়ার, এটা আমি আগে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নর্মাল ইয়ার। নর্মাল ইয়ারে কি হচ্ছে, নর্মাল ইয়ারে ঠিক তোমার পূর্ব দিকে, পশ্চিম দিকে হবে, পশ্চিম দিকে দেখো এই যে প্রবাহটা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, কোল্ড ওয়াটার অ্যালং ওই সাউথ আমেরিকান কোস্ট, তাহলে এখান থেকে ঠান্ডা স্রোতটা চলে যাচ্ছে অস্ট্রেলীয় এই অংশের দিকে চলে যাচ্ছে নর্মাল ইয়ারে। আর এল নিনো ইয়ারে কি হচ্ছে, উষ্ণ স্রোত এসে এই ঠান্ডা স্রোতকে ব্যাপক পরিমাণে প্রভাবিত করছে এবং যে পরিমাণ ঠান্ডা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, এসে এই অংশে এই এল নিনোর জন্য ওই নির্দিষ্ট বছরে এই অংশে কিন্তু তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং এই অংশগুলোতে তাপমাত্রা বেড়ে চলেছে। ঠিক আছে, 1 নম্বর কি রয়েছে, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে জলবায়ুর যে পরিবর্তন কোথায় কোথায় হয়, উত্তর ও মধ্য আমেরিকার যে পশ্চিম উপকূল এবং মেক্সিকো উপসাগর রয়েছে, এবং দক্ষিণ আমেরিকার পেরু চিলি ইকুয়েডরের যে মেরু অঞ্চলে কি হয়, প্রবল বর্ষণ হতে পারে, বন্যা বজ্রঝড়ের প্রকোপ বৃদ্ধি পায় এবং আটাকামা মরুভূমিতে বার্ষিক বৃষ্টিপাত বৃদ্ধি পেয়ে প্রায় 300 থেকে 400 সেন্টিমিটার হয় এই এল নিনো প্রভাবের জন্য। ঠিক আছে, এবং উত্তর আমেরিকার উত্তর পশ্চিম অংশে এবং কানাডায় শীতের প্রকোপ কমে যায়, মধ্য চিলিতে শীতকাল মৃদু হয়। তাহলে যেহেতু ওখানে শীতকাল ছিল কিন্তু উষ্ণ স্রোত এসে কি করলো, ওই জায়গার অংশটা উষ্ণতাটা বাড়িয়ে দিল। এবার বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর জলবায়ু পরিবর্তন, এটা দক্ষিণ পূর্ব। দক্ষিণ পশ্চিম কোন দিকটা, এই দিকটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। পূর্ব অস্ট্রেলিয়া নিউ গিনি এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন্স ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারতে কি হয়, উষ্ণতর ও শুষ্কতর আবহাওয়া সৃষ্টি হয়। সৃষ্টি হয়ে কি হয়, অনাবৃষ্টি হয়, খরা হয় এবং গ্রীষ্মে দাবদাহ প্রচণ্ড তাপপ্রবাহ, যেটা দাবদাহ বলা হয়, তাপপ্রবাহ সৃষ্টি হয়। এমনকি আমাজন অববাহিকা অঞ্চলেও পরিচলন বৃষ্টিপাত হ্রাস পায়। তাহলে যেখানে প্রত্যেক দিন নিরক্ষরেখা অঞ্চলে বিকেলে বৃষ্টিপাত হয়, সেখানেও এই দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনোর প্রভাবে কি হচ্ছে,
অনাবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে এবং গ্রীষ্মকালে তাপমাত্রার পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা এটুকু বুঝতে পারছি এল নিনো আসলে সেই বছরে কিন্তু তাপমাত্রার পরিমাণটা সারা বিশ্বব্যাপী পরিবর্তন হয় এবং সেটা হ্রাস পায় না, বরং বৃদ্ধি পায়, গরমের পরিমাণ বৃদ্ধি পায়। এটা মনে রাখতে হবে তোমাদের। আর কি হয়, উত্তর পূর্ব আয়ন বায়ুর দিক পরিবর্তিত হয়ে যায় এবং এশিয়াতে কি হয়, টাইফুন, যেটা টাইফু, বাগুই, এবং পূর্ব অস্ট্রেলিয়াতে উইলি ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব ও শক্তি বৃদ্ধি পায়। তাহলে বিভিন্ন যে ঘূর্ণিঝড় রয়েছে সেই ঘূর্ণিঝড়ও কিন্তু ব্যাপক পরিমাণে সৃষ্টি হয় এবং এই জায়গাগুলোতে তারা শক্তি বৃদ্ধি পেয়ে এই অঞ্চলে আঘাত করে। মৌসুমী বায়ুর ওপর প্রভাব। ভারতবর্ষ মৌসুমী বায়ুর দেশ, তাই তো নাকি? তাহলে মৌসুমী বায়ুর কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? বলছে যে বছর এল নিনো প্রবাহিত হয় সেই বছর দক্ষিণ এশিয়াতে পূবালি জেট প্রবাহ দুর্বল হয়ে যায়। তাহলে মৌসুমী বায়ুর ভারতবর্ষে প্রবেশ করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে পূবালি জেট বায়ু। তাহলে দুর্বল হয়ে গেলে কি হয়, গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। অর্থাৎ গ্রীষ্মকাল শেষের পরে যেটা জুন জুলাই মাসে যেটা ভারতবর্ষে মৌসুমী প্রবেশ করে সেটা তাহলে আসতে ব্যাহত হয়ে যায় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত কম হয়ে খরা সৃষ্টি হয়। এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ওপর এল নিনো প্রভাব। আমি যদি পজিটিভ দিক দেখি, পজিটিভ দিক সেরকম দেখা যায় না, তাকে এদিকটা হেভি বৃষ্টি হচ্ছে কোনো কোনো জায়গায়, এখানটায় খরা হচ্ছে এবং এই যে ভারত এই অংশে পড়ছে, পজিটিভ দিক যদি হয় সেখানটায় বৃষ্টির পরিমাণটা হয়, যেমন লা নিনাতে হয়। আবার নেগেটিভ দিক হলে দেখো এই যে পুরো ভারতবর্ষে জুড়ে এই আফ্রিকা এবং মধ্য পশ্চিম অংশ সবটাই কিন্তু খরায় পরিণত হয়েছে এবং একদম পূর্ব দিকের যে অংশ সেখানে কিছু পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে এই গেল এল নিনো এবং তার পৃথিবীব্যাপী প্রভাব। এতক্ষণে যা বলেছি আশা করি সবাই খুব ভালোভাবে সেগুলো বুঝতে পেরেছো, কারোর কোথাও কোনো অসুবিধা নেই, আছে কি? যদি থাকে আমাকে জিজ্ঞাসা করো, আমি তাহলে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেব, তোমাদেরকে আরও একবার বলে দেব। এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি, এই প্রশ্নগুলো ধরেই তোমরা এই অংশটুকু বাড়িতে একটু অভ্যাস করবে, পড়বে, তাহলে আশা করি তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। এরপরও যদি সমস্যা হয় আমাকে আবার জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণে সবাইকে থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবে।